প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শপথ নেয়ার আগে তিনি গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্ত দেখতে চান। হামাসকে তার শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্য ও মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের কঠিন পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই কড়া বার্তা হামাসের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে তুলবে। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই প্যালেস্টাইনের গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্ত দেখতে চান প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তা না হলে দায়ীদের গুরুতর সমস্যার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, জিম্মিদের ২০২৫ সালের ২০ জানুয়ারির মধ্যে মুক্তি দেওয়া না হলে হামাসকে চরম মূল্য দিতে হবে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। নির্বাচনের পর এটি ছিল চলমান যুদ্ধের বিষয়ে ট্রাম্পের সবচেয়ে কঠোর বক্তব্য। ট্রাম্প তার দ্বিতীয় দফার মেয়াদ শুরু হওয়ার আগে একটি যুদ্ধবিরতি চুক্তি করার জন্য চাপ দিচ্ছেন। পোস্টে ট্রাম্প শুধু কথা কাজ নেই উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনকে কটাক্ষ করেন। বার্তায় ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর, অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছার বিরুদ্ধে যাদের জিম্মি হিসেবে বন্দী রাখা হয়েছে তাদের মুক্তির জন্য সবাই সরব, কিন্তু সবাই শুধু কথাই বলছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। গাজার জিম্মিদের উল্লেখ করা হলেও ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত প্যালেস্টাইনের নাগরিকদের বিষয়ে কিছু বলা হয়নি। ট্রাম্প লিখেন, আগামী ২০ জানুয়ারি আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে মধ্যপ্রাচ্যে চরম মূল্য দিতে হবে। যারা এই মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে আমেরিকার ইতিহাসে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পোস্টে তিনি বিস্তারিত উল্লেখ করেননি বা এর জন্য সামরিক বাহিনী ব্যবহৃত হবে কিনা তাও বলেননি। তিনি কাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন তাও পরিষ্কার করেননি। এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলেন। মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় আমেরিকার অবস্থান স্পষ্ট বলে জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র। সাবেক হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সিন স্পাইসার স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে বলেন, শুধু মধ্যপ্রাচ্য নয়, ঘর থেকে শুরু করে বাইরে যে কোনো মূল্যেই বৈশ্বিক সংকটের সমাধান করে দেখাতে চান প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প। এই কারণেই হোয়াইট হাউসে ফেরার আগেই কঠোর বার্তা দেয়া শুরু করেছেন তিনি। বল্টিক সাগরে নেটোভুক্ত দেশগুলোর ফাইবার অপটিক্যাল কেবল বারবার বিচ্ছিন্ন হওয়ার ঘটনা রাশিয়া বা চায়নার নাশকতা কিনা তা খতিয়ে দেখতে বড় ধরনের নৌমহড়া শেষ করল নেটো দেশগুলো। ফ্রিজিং উইন্ডস নামের এই নৌমহড়া চলে ১২ দিন ধরে। তবে কেবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় নিজেদের কোনো হাত নেই বলে দাবি করেছে চায়না ও রাশিয়া, প্রতিশ্রুতি দিয়েছে তদন্তে সহায়তা করার। গত ১৭ ও ১৮ নভেম্বর বল্টিক সাগরের গভীরে ৪টি নেটোভুক্ত দেশের মাঝে সংযোগ স্থাপন করা ২টি ফাইবার অপটিক্স কেবল বিচ্ছিন্ন হয় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। এটা নেটো বিরোধী কোনো শক্তির নাশকতা নয়তো এমন ভাবনা উদ্বিগ্ন করে নেটো দেশগুলোকে। সিদ্ধান্ত হয় সাম্প্রতিক সময়ের অন্যতম বড় নৌমহড়া আয়োজনের। ফ্রিজিং উইন্ডস নামের এই মহড়া চলে ১৮ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নেয় জোটের ৩০টি জাহাজ ও ৪,০০০ সামরিক সদস্য। এর আগে বল্টিক সাগরেই লিথুনিয়া ও সুইডেনের মাঝে সংযোগ তৈরি করা ফাইবার অপটিক্স কেবল বিচ্ছিন্ন হয়েছিল। তার পরের দিনই বিচ্ছিন্ন হয়েছিল ফিনল্যান্ডের সাথে জার্মানির রোস্টক বন্দরের কেবল সংযোগ। এসব নিয়ে তদন্ত করার পাশাপাশি সমুদ্রে নিজেদের প্রভাব বাড়াতে এমন মহড়ার আয়োজন বলে ধারণা করছেন সমর বিশ্লেষকরা। তবে মহড়ার সামনে বাধা হয়ে দাঁড়ায় প্রতিকূল আবহাওয়া। শীতকালীন ঝড়ের তাণ্ডব উপেক্ষা করে মাইনিং জাহাজ ওয়েলহেইম থেকে একটি ড্রোনের সাহায্যে সমুদ্রের তলদেশ দেখার চেষ্টা করেন জার্মান নেভি কমান্ডার বিয়াটা ক্রৌ। তবে ঠান্ডায় ড্রোনের ব্যাটারি কাজ না করায় কিছুই দেখা সম্ভব হয়নি। নিরাপত্তা সূত্রগুলোর দাবি, গত মাসে রাশিয়া থেকে রওনা হওয়া একটি চাইনিজ বাল্ক ক্যারিয়ার সুইডেনের জলসীমায় প্রবেশ করেছিল, যার নোঙরের টানে সমুদ্রের তলদেশের ২টি কেবল ক্ষতিগ্রস্ত হয়। তবে চায়না এই অভিযোগ নাকচ করে দিয়ে প্রয়োজনে এ বিষয়ে তদন্তে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। তদন্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত মাইন হান্টিং বহরকে আবারও কাজে লাগাতে যাচ্ছে নেটো।
বল্টিক সাগরের অগভীর এই সমুদ্রতলে 40টির বেশি গুরুত্বপূর্ণ ফাইবার কেবল ও গ্যাসের পাইপলাইন রয়েছে। রাশিয়ার পাশাপাশি অঞ্চলটি ঘিরে আছে 8টি নেটোভুক্ত দেশ। এছাড়া বিশ্বের 15% পণ্য পরিবহন করা হয় এই বল্টিক সাগর দিয়েই। 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকেই ফাইবার কেবল ও গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনে কমপক্ষে 3বার এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। সমর বিশ্লেষকরা আশঙ্কা করছে, কেবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা যদি নাশকতা বলে প্রমাণিত হয় তাহলে তা বড় ধরনের যুদ্ধের সূচনাও ঘটাতে পারে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির অস্তিত্ব ঝুঁকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রেসিডেন্ট তোমোকো আকানে। ইসরায়েলের নেতা বেঞ্জামিন নেতানিয়াহু এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের তোপের মুখে পড়েছে আইসিসি। আমেরিকা ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে যাওয়ার ফলে বিভিন্ন নিষেধাজ্ঞা ও হুমকির মুখোমুখি সংস্থাটি। ফলে আইসিসির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে সোমবার অনুষ্ঠিত হয়েছে আইসিসির 124 সদস্যের বার্ষিক সম্মেলন। সম্মেলনে দেয়া বক্তব্যে সংস্থাটির প্রেসিডেন্ট তোমোকো আকানে অভিযোগ করেন, আইসিসির সদস্য দেশগুলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মূল নীতি মেনে চলার অঙ্গীকার থেকে সরে এসেছে। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কারণে ইসরায়েলের মিত্র দেশগুলো নিষেধাজ্ঞার শিকার হয়েছে আইসিসি, যা এই সংস্থার অস্তিত্বকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসির চিফ প্রসিকিউটর কারিম খান, যার প্রেক্ষিতে কারিমের বিরুদ্ধে পাল্টা গ্রেফতারি পরোয়ানা জারি করে মস্কো। কারিম খান তার বক্তব্যে বর্তমান সময়কে আইসিসির জন্য চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেন। নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের কারণে আইসিসির ইউরোপিয়ান কয়েকটি সদস্য দেশ দ্বিধাভক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করা হয়। তবে আইসিসিকে সারা বিশ্বের নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করার আহ্বান মানবাধিকার কর্মীদের। বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত হওয়া যুদ্ধাপরাধ ও গণহত্যার মতো অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের লক্ষ্যে 22 বছর আগে গঠিত হয় আইসিসি। তবে প্রথমবারের মতো ধনী পশ্চিমা দেশগুলোর মিত্র হিসেবে পরিচিত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা ও বিভিন্ন হুমকির মুখোমুখি আইসিসি। ফলে এর ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে শঙ্কিত সংস্থাটির সদস্যরা। আফ্রিকার দেশগুলোর উন্নয়নে আমেরিকা সর্বাত্মক সহায়তা করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার অ্যাঙ্গোলার ন্যাশনাল মিউজিয়াম অব স্লেভারিতে এক ভাষণে বাইডেন বলেন, তার প্রশাসন শুরু থেকেই মহাদেশটির উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে। অংশীদারিত্বের ভিত্তিতে তার প্রশাসন আফ্রিকার উদ্যোক্তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করেছে বলেও জানান তিনি। অ্যাঙ্গোলা সহ আফ্রিকান দেশগুলোকে বড় ধরনের বিনিয়োগের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডাতে এক দ্বিপাক্ষিক বৈঠকে বাইডেন এই আশ্বাস দেন। অ্যাঙ্গোলা সফর করা প্রথম আমেরিকান প্রেসিডেন্ট হলেন বাইডেন। তিনি বলেন, এরই মধ্যে তার প্রশাসন অ্যাঙ্গোলার বিভিন্ন উন্নয়ন খাতে $3 বিলিয়ন বিনিয়োগ করেছে। আফ্রিকার দেশগুলোর উন্নয়ন সহযোগী হিসেবে অবদান রাখতে আমেরিকা বদ্ধপরিকর উল্লেখ করে বাইডেন বলেন, আফ্রিকার উন্নয়নের উপর বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে। সফরের এক পর্যায়ে অ্যাঙ্গোলার ন্যাশনাল মিউজিয়াম অব স্লেভারিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন বাইডেন। তিনি বলেন, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসেবে অ্যাঙ্গোলা সফর তার জন্য গর্বের। দাসপ্রথাকে ইতিহাসের বর্বরচিত অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসের দায় থেকে কেউ মুক্ত নন। আফ্রিকার দেশগুলোর সাথে আমেরিকার সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে এখন ভালো অবস্থায় আছে জানিয়ে বাইডেন বলেন, অংশীদারিত্বের ভিত্তিতে তার প্রশাসন আফ্রিকার উদ্যোক্তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করেছে। এ সময় দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ অক্ষুণ্ণ রাখায় অ্যাঙ্গোলার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, তার প্রশাসন অ্যাঙ্গোলার শিক্ষার্থীদের জন্য আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ দিয়ে দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। জলবায়ুগত কারণে আফ্রিকার বাস্তুচ্যুত মানুষদের সাহায্যে $1 বিলিয়ন অনুদান ঘোষণা করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, পরিবেশগত বিপর্যয় রুখতে আফ্রিকার দেশগুলোর প্রতি সমর্থন অব্যাহত রাখবে আমেরিকা। সামনের দিনগুলোতে অনুদান এবং বিনিয়োগের হার উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে বলেও আশ্বাস দেন বাইডেন। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতায় সামরিক আইন জারির আদেশ প্রত্যাহার করে নিলেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। মঙ্গলবার আকস্মিকভাবে দেশটি জুড়ে মার্শাল ল জারি করেন তিনি। নর্থ কোরিয়ার সম্ভাব্য হামলা ও অভ্যন্তরীণ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড রুখতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন ইয়োল।
এর প্রতিবাদে রাস্তায় নেমে তার গ্রেফতারের দাবি জানায় বিক্ষুব্ধ জনতা। পরে পার্লামেন্টে প্রেসিডেন্টের ওই নির্দেশ বাতিলের প্রস্তাব পাশের পর তাতে সম্মতি দেয় দেশটির মন্ত্রিসভা। মার্শাল ল জারির সিদ্ধান্তে প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা লি জায়-মিয়ং। জনতার বিক্ষোভ ও পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার কাছে নতি স্বীকার করলেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে অনেকটা আকস্মিকভাবে দেশটিতে সামরিক আইন জারির ঘোষণা দেন তিনি। কারণ হিসেবে নর্থ কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর সম্ভাব্য হামলা ও অভ্যন্তরীণ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড রুখে দিতেই এমন সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ইয়ল। দেশটির সেনাপ্রধান জেনারেল পার্ক আনসুকে মার্শাল ল বাস্তবায়নের নির্দেশ দেন প্রেসিডেন্ট। একই সঙ্গে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। প্রেসিডেন্ট ইয়লের এই ঘোষণায় রাস্তায় নেমে প্রতিবাদ জানায় সাধারণ মানুষ। রাজধানী সোউলে পার্লামেন্ট ভবনের সামনে সমবেত হয়ে প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিও জানায় তারা। এ সময় পার্লামেন্ট ভবন ঘিরে রাখে সেনা সদস্যরা। ভবনের ওপরে হেলিকপ্টার নামতেও দেখা যায়। এমন পরিস্থিতির মধ্যেই নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে প্রবেশ করতে সক্ষম হন 190 জন আইন প্রণেতা। সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে ভোট দেন তারা। দেশটির সংবিধান অনুযায়ী পার্লামেন্টের 300 সদস্যের মধ্যে বেশিরভাগ সদস্য চাইলে সামরিক আইন তুলে নেওয়া যায়। পরে সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সম্মতি দেয় সাউথ কোরিয়ার মন্ত্রিসভা। সাউথ কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাইডেন সরকার। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেন, সামরিক শাসন জারির পর থেকে দেশটির কূটনৈতিক পর্যায়ে বিষয়টি নজর রাখা হচ্ছে। স্টেট সেক্রেটারিকে সাউথ কোরিয়ার পরিস্থিতি নিয়মিত জানানো হচ্ছে। চলতি সপ্তাহে অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার। বুধবার সম্ভাব্য অনাস্থা ভোটের আগে তাই যতটা সম্ভব নিজের পক্ষে সমর্থন জোগাড় করতে হবে তাকে। তার প্রধান প্রতিপক্ষরা সবাই বামপন্থীদের সাথে হাত মেলাচ্ছেন। সোমবার পার্লামেন্টের অনুমোদন না নিয়েই 2025 সালের বিতর্কিত বাজেট পাশ করান বার্নিয়ার। তাৎক্ষণিকভাবেই প্রতিক্রিয়া দেখিয়ে পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব আনে বিরোধী দলগুলো। সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রীর বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদে অনাস্থা ভোট আয়োজনের প্রস্তাব আনার পরপরই পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে যায় নিউ পপুলার ফ্রন্টের বামপন্থী দলগুলো। তাদের মতে ইতোমধ্যেই সরকার উৎখাতের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। সরকার পতনের জন্য অনাস্থা প্রস্তাবের পক্ষে 289টি ভোট দরকার। পার্লামেন্টে নিউ পপুলার ফ্রন্টের আসন রয়েছে 192টি। অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি ও তাদের মিত্ররা নিউ পপুলার ফ্রন্টের সাথে যোগ দিলে জোটবদ্ধভাবে তাদের ভোট হবে 332টি। এর ফলে প্রয়োজনীয় ভোটের চেয়ে বেশি ভোট পেলে বার্নিয়ারের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের কাজটি আরো সহজ হবে। সোশ্যালিস্ট পার্টিকে এই অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার আহ্বান এসেছে সরকারের উচ্চ মহল থেকে। তবে এই আহ্বান প্রত্যাখ্যান করছেন দলটির অনেক সদস্য। বুধবারই পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাভুটি হতে পারে। এটি পার্লামেন্টে পাশ হয়ে গেলে বার্নিয়ারকে পুনরায় মনোনয়ন দেয়া বা নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা ম্যাক্রো নাও করতে পারেন। দেশটির পার্লামেন্টই নতুন প্রধানমন্ত্রীর মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। রাজকীয় আতিথেয়তায় ব্রিটেন সফরের প্রথম দিন পার করলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাজা তৃতীয় চার্লসের আতিথেয়তা, বাকিংহাম প্যালেসের রাজকীয় নৈশভোজ, ওয়েস্টমিনস্টার অ্যাবে পরিদর্শনের পাশাপাশি এক জমকালো অভ্যর্থনার আয়োজন করা হয় তার জন্য। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কাতারের আমিরের বৈঠকের কথা রয়েছে। এতে অর্থনীতি, নিরাপত্তা সহ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে দোহা ও লন্ডন। ব্রিটেনে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে সোমবার রাতে দেশটিতে পৌঁছান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাষ্ট্রীয় এ সফরে তার সঙ্গে আছেন স্ত্রী শেখা জাওয়াহের বিনতে হামাদ আল থানি। মঙ্গলবার কাতারের আমির ও তার স্ত্রীকে রাজকীয় রীতি অনুযায়ী স্বাগত জানান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ঐতিহ্য অনুযায়ী সেন্ট্রাল লন্ডনে রাজকীয় অশ্বারোহী বাহিনীর অভ্যর্থনা গ্রহণ করেন কাতারের আমির। এ সময় রাজা তৃতীয় চার্লস ছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম, প্রিন্সেস ক্যাথেরিন ও রাজ পরিবারের অন্যান্য সদস্যরা।
সঙ্গে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে নিউমোনিয়া সংক্রমণের কারণে সেখানে উপস্থিত ছিলেন না রানী ক্যামিলা। অভ্যর্থনা শেষে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ের পর রাজকীয় বিশেষ বাহিনীর সালাম ও অভিবাদন গ্রহণ করেন কাতারের আমির। প্যারেড গ্রাউন্ডে সালাম গ্রহণের পর ঐতিহ্যবাহী রাজকীয় ঘোড়ার গাড়িতে করে বাকিংহাম প্রাসাদে যান শেখ তামিম বিন হামাদ আল থানি। সেখানে রাজা চার্লস সহ রাজ পরিবারের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন। সেখানে রাজকীয় নৈশভোজে অংশ নেন রানী ক্যামিলাও। আরও অংশ নেন ব্রিটিশ সরকারের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন অঙ্গনের তারকা সহ নানা পর্যায়ের দেশি বিদেশি অতিথি। নৈশভোজে স্বাগত ভাষণ দেন রাজা তৃতীয় চার্লস। এ সময় গাজায় চলমান সংকট নিরসন ও জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান চার্লস। পরে ব্রিটিশ রাজ পরিবারের হাজার বছরের পুরনো গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবে পরিদর্শনে যান কাতারের আমির। এ সময় তার স্ত্রী শেখা জাওয়াহের তার সঙ্গে ছিলেন। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কাতারের আমিরের বৈঠকের কথা রয়েছে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও নিরাপত্তা জোরালো করার বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে ব্রিটেনের সঙ্গে 1.6 বিলিয়ন পাউন্ডের একটি চুক্তি সইয়ের আশা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তারপর লন্ডনের মেয়র সাদিক খানের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার কথা কাতারের আমিরের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।